জয় হিন্দ। আজকে খুব একটা গুরুত্বপূর্ণ নোটিশ কিন্তু বেরিয়েছে। নোটিশটা বের করেছে কে? নোটিশটা দেওয়া হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট সেকেন্ডারি ব্রাঞ্চের তরফ থেকে। ঠিক আছে, দেখো ডেটেড দেওয়া আছে 29শে মে 2025। তো এই নোটিফিকেশনটাতে কি বলা হয়েছে, আবেদনকারীদের জন্য ইম্পর্টেন্ট কি কি তথ্য আছে সেটা আমি তোমাদেরকে ক্লিয়ার করে এখনই বলে দিচ্ছি। ঠিক আছে, তোমরা এই রিলেটেড আরো তথ্য পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো দেখি যে এই নোটিশটাতে কি বলা হয়েছে। ঠিক আছে, দেখো অনেক বড় নোটিশটা দিয়েছে। এই নোটিশটাতে আবেদনকারীদের জন্য ইম্পর্টেন্ট কি কি জিনিস বলা হয়েছে সেটা আমরা এখনই দেখব। চলো দেখি কি আছে এই নোটিশটা। দেখো, সেই যে নোটিফিকেশনটা ছিল সেই নোটিফিকেশনে আবেদনকারীদের জন্য কি কি গুরুত্বপূর্ণ বিষয় ছিল সেগুলো আমি তোমাদেরকে এখানে বলে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো সেখানে কি কি গুরুত্বপূর্ণ বিষয় ছিল। দেখো, নতুন কিছু নিয়মাবলী আছে। কি নিয়মাবলী? দেখো, নতুন নিয়মাবলীটা হলো যে এই নতুন নিয়মাবলী গ্যাজেট প্রকাশের তারিখ মানে 29শে মে 2025 থেকেই কার্যকরী করা হচ্ছে। মানে এখন যে নতুন নিয়মগুলা আমরা আলোচনা করব, যে নতুন নিয়মগুলো এখন বলবো আমি তোমাদের, সেটা 29শে মে 2025 থেকেই কার্যকর হয়েছে। ঠিক আছে, তো প্রথমেই আছে কি? প্রথমেই আছে নিয়োগের পদ ও বেতনক্রম। নিয়োগের পদ আর বেতনক্রম। তো কি বলেছে দেখো, যে এই যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষাটা যে পদে, যেই পদে নিয়োগটা হবে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে অ্যাসিস্ট্যান্ট টিচার বা সহকারী শিক্ষক। সহকারী শিক্ষক হিসেবে কিন্তু তোমাদের নিয়োগটা হবে। ঠিক আছে, বেতনক্রম কি হবে? বেতনক্রম রাজ্য সরকারের বর্তমান নিয়ম অনুযায়ী হবে। বয়স সীমা কি থাকছে? দেখো, ন্যূনতম বয়স থাকছে 21 বছর আর সর্বোচ্চ বয়স থাকছে 40 বছর। আবার এই সর্বোচ্চ যে বয়সটা আছে সেখানে কিন্তু এসসি এসটি যেরকম ছাড় দেওয়া হয় সেই ছাড়টা কিন্তু দেওয়া হবে। এবারে এই বয়সটা কখন মানে কোন টাইম থেকে ক্যালকুলেট করা হবে? দেখো, বিজ্ঞাপন বছরের 1 জানুয়ারি অনুযায়ী, মানে 2025, এই 2025 1 জানুয়ারি 2025 তোমাদের বয়সটা কিন্তু ক্যালকুলেট করতে হবে যে তোমাদের 21 বছর কমপ্লিট হচ্ছে কিনা, অথবা তোমরা 40 বছরের কম আছো নাকি 40 বছর পেরিয়ে গেছে তোমাদের বয়সটা। বোঝা গেল? দেখো, তারপর কি বলেছে? শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা। শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা কি কি লাগবে? আবেদন জমা দেওয়ার শেষ তারিখের মধ্যে এনসিটিই দ্বারা নির্ধারিত ন্যূনতম শিক্ষাগত ও পেশাগত যোগ্যতা অর্জন করতে হবে। মানে আমাদের অ্যাপ্লিকেশন জমা দেওয়ার যে শেষ তারিখটা থাকবে সেই শেষ তারিখের আগে আমাদের শিক্ষাগত যোগ্যতা মানে যেটা আমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশন লাগবে সেটা কিন্তু আমাদের কমপ্লিট হয়ে যেতে হবে। প্রফেশনাল কোয়ালিফিকেশন সেটাও আমাদেরকে কমপ্লিট হয়ে যেতে হবে। মানে আমাদের যে ডিএড বিএড যা কিছুই লাগছে আমাদের, সেটা কিন্তু এই অ্যাপ্লিকেশন জমা দেওয়ার শেষ তারিখ তার আগেই আমাদেরকে কমপ্লিট করে নিতে হবে। ঠিক আছে, এবারে দেখো, এবারে এই যে নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর জন্য কি 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 লাগবে? স্নাতক বা স্নাতকোত্তর স্তরে 50% নম্বর সহ বিএড অথবা 4 বছরের বিএড বিএসসিএড ডিগ্রি অবশ্যই আমাদেরকে থাকতে হবে। এবারে আপার প্রাইমারির জন্য কি হচ্ছে? আপার প্রাইমারি স্তরের জন্য এনসিটিএ নির্দেশিকা অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা পরীক্ষায় মানে টেট উত্তীর্ণ হওয়া বাধ্যতামূলক। টেট পাস অবশ্যই করতে হবে। এবারে আবেদনের প্রক্রিয়া কি আছে দেখি। দেখো কি বলেছে এবারে আবেদনের প্রক্রিয়া শুধুমাত্র অনলাইনে জমা দিতে হবে। আবেদনপত্রগুলো অনলাইনেই জমা দিতে হবে, অনলাইনে আমরা অ্যাপ্লিকেশন গুলো করতে পারবো। আবেদনের ফি কি হবে? আবেদন ফি হবে এই যে 30 তারিখে যে এসএসসি যে নোটিফিকেশনটা বের করবে সেখানে কিন্তু এই ডিটেলস গুলো লেখা থাকবে যে আবেদনের ফিস কতটা হবে, কবে অ্যাপ্লিকেশনটা শুরু করা যাবে, কবে অ্যাপ্লিকেশনের লাস্ট ডেট হবে, এগুলো সবগুলো কিন্তু এসএসসি নোটিফিকেশন 30 তারিখের নোটিফিকেশনটাতে দেওয়া হবে। কি বলেছে? আবেদনের ফরম্যাট এবং তথ্য কমিশনের তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবে। ঠিক আছে, আবেদনের ফরম্যাট এবং তথ্য কমিশন তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করবে, যেটা আমি তোমাদেরকে বললাম। এবারে দেখো নির্বাচন পদ্ধতিটা কি হবে। নির্বাচন পদ্ধতিটা হবে এসএলএসটি মানে স্টেট লেভেল সিলেকশন টেস্ট তোমাদের কিন্তু দিতে হবে। এবারে এখানে কিভাবে নির্বাচন করা হবে? নির্বাচন মেধার ভিত্তিতে হবে। এতে লিখিত পরীক্ষা থাকবে, শিক্ষাগত যোগ্যতা দেখা হবে, শিক্ষাগত অভিজ্ঞতা দেখা হবে, মৌখিক ইন্টারভিউ হবে এবং লেকচার ডেমনস্ট্রেশন হবে। দেখো এটা নতুন শিক্ষাগত অভিজ্ঞতা, এটা কিন্তু অ্যাড হয়েছে। শিক্ষাগত অভিজ্ঞতা বলতে আমরা মানে যারা যারা মানে টিচিং করিয়েছে এতদিন
চাকরি করেছে তাদের কিন্তু এক্সট্রা একটা বেনিফিট দেওয়া হবে। সেটা কি, সেটা আমরা একটু পরেই বুঝতে পারবো। ঠিক আছে, তার সাথে সাথে কিন্তু লেকচার ডেমনস্ট্রেশন, মানে যেরকম ডেমো ক্লাস করতে হয় সেরকম কিন্তু এখানে লেকচার ডেমনস্ট্রেশন করে দেখাতে হবে। এবার দেখো কি বলেছে, এই নবম, দশম ও একাদশ, দ্বাদশ শ্রেণীর জন্য কি হবে। দেখো লিখিত পরীক্ষা, ওএমআর ভিত্তিক যেটা লিখিত পরীক্ষা হবে সেটা থাকবে 60 নম্বরের, 60 নম্বর ওয়েটেজ থাকবে সেটার। একাডেমিক স্কোর, শিক্ষাগত যোগ্যতা, তার ওয়েটেজ থাকবে 10 নম্বর। স্নাতক বা স্নাতকোত্তরের 60% বা তার বেশি নম্বর পেলে সেখানে 10 নম্বর দেওয়া হবে। এটা এই যে একাডেমিক স্কোর তার মধ্যেই পড়ছে কিন্তু এটা, হ্যাঁ। 60% বা তার বেশি পেলে তুমি 10 নাম্বারই পাবে, মানে ফুল মার্কস পাবে। 50% থেকে 60% এর মধ্যে তোমার নাম্বার থাকলে তুমি 8 মার্কস পাবে, আর 50% এর কম থাকলে তুমি 6 মার্কস পাবে। হলো, এবারে তোমাদেরকে যেটা বললাম যে টিচিং এক্সপিরিয়েন্সের উপর নাম্বার দেওয়া হবে। টিচিং এক্সপিরিয়েন্সের উপরে কিন্তু 10 নাম্বার দেওয়া আছে। কি বলেছে, সরকারি বা সরকার পোষিত বিদ্যালয় প্রতি বছরের জন্য 2 নাম্বার করে থাকবে। অর্থাৎ কেউ যদি 5 বছর, কেউ যদি 5 ইয়ার কমপ্লিট টিচিং করায়, মানে 5 বছর চাকরি করে, সে কিন্তু 10 নম্বরই পাবে। কেউ যদি তার থেকে কম করায়, মানে 4 বছর করে, কেউ যদি 4 বছর চাকরি করে তাহলে কিন্তু সে 8 নাম্বার পাবে, মানে প্রতি বছরের জন্য 2 নাম্বার করে পাবে। হলো, এবার কি বলেছে, মৌখিক ইন্টারভিউ হবে 10 নম্বরের জন্য, লেকচার ডেমনস্ট্রেশন হবে 10 নম্বরের জন্য। বোঝা গেল। এবার দেখো এভাবে টোটাল 100 নাম্বারের টোটাল আমাদের মেরিট লিস্ট তৈরি হবে। এবারে দেখো, এবারে কি বলেছে, আপার প্রাইমারি। আপার প্রাইমারির ক্ষেত্রে কি, একাডেমিক স্কোর স্নাতকের নম্বরের ভিত্তিতে 10 নাম্বার, মানে যদি আমাদের স্নাতক স্তরে 60% বা তার বেশি নাম্বার থাকে তাহলে 10-এ 10, 50 থেকে 60% থাকলে 8, 50% এর কম থাকলে 6। টেটের ওয়েটেজ কত, টেটের ওয়েটেজ হচ্ছে 40 নাম্বার। লিখিত পরীক্ষা ওএমআর ভিত্তিক যেটা, সেটার ওয়েটেজ কত, সেটা হচ্ছে 25 নাম্বার। আর মৌখিক ইন্টারভিউ হচ্ছে 15 নাম্বারের ওয়েটেজ। বোঝা গেল। তারপরে কি আছে দেখো নোটিশটাতে, দেখো লেকচার ডেমনস্ট্রেশন কত, লেকচার ডেমনস্ট্রেশন থাকবে এর ক্ষেত্রে আপার প্রাইমারির ক্ষেত্রে 5 নাম্বারের। ঠিক আছে, পূর্ববর্তী শিক্ষকতার অভিজ্ঞতা এর উপরে থাকবে 5 নাম্বার, প্রত্যেক বছরের জন্য 1 নাম্বার। কেউ যদি 5 বছর করে তাহলে সে পুরো নম্বর 5 পাবে। এবারে দেখো, এবারে কি বলেছে, মেধা তালিকা ও প্যানেল প্রকাশের কিছু নিয়ম বলে দিয়েছে। কি বলেছে, লিখিত পরীক্ষা একাডেমিক স্কোর আপার প্রাইমারির ক্ষেত্রে টেটের ওয়েটেজের উপর ভিত্তি করে ইন্টারভিউ লিস্ট প্রকাশ করা হবে। প্রথমে কি হবে, ইন্টারভিউ লিস্ট প্রকাশ করা হবে। শূন্য পদের 1.6 গুণ প্রার্থীকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। মানে যদি আমাদের 10,000 ভ্যাকেন্সি থাকে, 10,000 ভ্যাকেন্সির জন্য কি 16,000 ক্যান্ডিডেটকে ইন্টারভিউর জন্য ডাকা হবে। বোঝা গেল। এবারে কি বলেছে, ইন্টারভিউ এবং ডেমনস্ট্রেশনের পর চূড়ান্ত মেধা তালিকা মানে মেরিট লিস্ট প্রকাশ করা হবে। ঠিক আছে, এবারে শূন্য পদ অনুযায়ী একটি প্যানেল এবং একটি অপেক্ষামান ওয়েটিং লিস্ট প্রকাশ করা হবে। একটা মেরিট লিস্ট তো প্রকাশ করাই হবে, তার সাথে সাথে ওয়েটিং লিস্টও প্রকাশ করা হবে। এবারে কি বলেছে, যে প্যানেলে অন্তর্ভুক্ত হওয়া প্রার্থীরা তাদের প্রতিটি অংশের স্কোর, তাদের ক্যাটাগরি কাট অফ মার্কস, মোট প্রাপ্ত নম্বর ওয়েবসাইটে দেখতে পারবেন। মানে এবারে পুরো ট্রান্সপারেন্সি রাখা হবে, প্রত্যেকে তাদের নিজের স্কোর, ক্যাটাগরি কাট অফ মার্কস সবকিছু ওয়েবসাইটে দেখতে পারবেন। এবারে দেখো আরেকটা খুব ইম্পর্টেন্ট জিনিস এখানে দিয়েছে, কি বলে দিয়েছে, যদি একাধিক প্রার্থীর মোট নাম্বার একই হয়, মানে এই যে সবকিছু করার পর মেরিট লিস্ট মানে ইন্টারভিউ লিস্টের হবার পর মেরিট লিস্টের জন্য যদি একই মার্কস হয়ে যায়, দুজন ক্যান্ডিডেটের যদি একই মার্কস হয়, তাহলে কি হবে, তাহলে তাদের লিখিত নম্বরের উপরে তাদেরকে ডাকা হবে। মানে লিখিত নম্বরে যে বেশি পাবে তার র্যাঙ্কটা উপরে হবে, লিখিত নম্বরে যে কম পাবে তার র্যাঙ্কটা নিচে হবে। এবার যদি দেখা যায় যে তাদের লিখিত নাম্বারও সেম হচ্ছে, লিখিত নাম্বারও একই হচ্ছে তাদের, তাহলে কি হবে, তাদের একাডেমিক স্কোরটা দেখা হবে। একাডেমিক স্কোর যার বেশি থাকবে তাকে আগে ডাকা হবে, একাডেমিক স্কোর যার কম থাকবে তাকে পরে ডাকা হবে। এবারে যদি সেটাও সেম থাকে তাহলে তখন তাদের জন্ম সালের মানে জন্ম তারিখের উপর ভিত্তি করে ডাকা হবে। বোঝা গেল। এখানে খুব একটা ইম্পর্টেন্ট জিনিস বলে দিয়েছে, দেখো কি বলেছে ইম্পর্টেন্ট জিনিস, যে অপেক্ষামান তালিকায় অন্তর্ভুক্ত হলেই নিয়োগের অধিকার নিশ্চিত হয় না। অর্থাৎ তোমার নাম যদি ওয়েটিং লিস্টে থাকে তার মানে যে তোমাকে চাকরি দিতেই হবে সেটার কোনো মানে নেই। ওয়েটিং লিস্টে থাকা মানে চাকরি নিশ্চিত নয়, এটা কিন্তু এবারে স্পষ্ট করে এখানে বলে দেওয়া হয়েছে। হলো,
এবারে দেখো যেটা নিয়ে এত কেস টেস হয়েছে সেটা এবারে ভালো করে এখানে লিখে দিয়েছে। কি লিখে দিয়েছে দেখো, যে প্যানেল এবং অপেক্ষমান তালিকা মানে হচ্ছে প্যানেল আর ওয়েটিং লিস্ট প্রথম কাউন্সিলিং এর তারিখ থেকে 1 বছরের জন্য বৈধ থাকবে, মানে 1 বছর ওর ভ্যালিডিটি থাকবে। বিশেষ পরিস্থিতিতে রাজ্য সরকারের অনুমোদন ক্রমে এই বৈধতা 6 মাস পর্যন্ত বাড়ানো যেতে পারে। মানে ওয়েটিং লিস্টের যে ভ্যালিডিটি সেটা রাজ্য সরকারের বিশেষ অনুমোদনে 6 মাস আরো বাড়ানো যেতে পারে। হলো। এবার দেখো কাউন্সিলিং এবং সুপারিশ। সংশ্লিষ্ট আঞ্চলিক কমিশন গুলি কাউন্সিলিং পরিচালনা করবে। কাউন্সিলিং তোমাদের যেটা কমিশন আছে সেখানেই হবে। এবারে কাউন্সিলিং এর সময় প্রার্থীরা তাদের মেধা অনুযায়ী বিদ্যালয় পছন্দের সুযোগ পাবেন, মানে যাদের নাম আগে আছে তারা বিদ্যালয় চুজ করার সুযোগ পাবে, মানে এক এক করে পাবে। যার নাম আগে আছে সে প্রথমে চুজ করবে, যার নাম পরে আছে সে তারপরে চুজ করবে, এভাবে চলতে থাকবে। এবারে কি বলেছে দেখো, কাউন্সিলিং এ পছন্দের বিদ্যালয় গ্রহণ করতে অস্বীকার করলে বা কোনো বিদ্যালয় পছন্দ না করলে প্রার্থীরা পরবর্তীকালে আর কাউন্সিলিং প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন না। মানে ধরে নাও তুমি কাউন্সিলিং করতে গেলা, তুমি ওখানে স্কুলের লিস্ট দেখলা, তোমার স্কুলের লিস্ট দেখে তোমার মানে পছন্দ হলো না, তুমি ভাবলা যে না আমি এটা লিস্টগুলো আমার স্কুলের কোন এই নামগুলো আমার কোনো মানে পছন্দ হলো না, আমি পরে স্কুল চুজ করব না, তুমি সেটা করতে পারবে না। একবার তুমি যদি চুজ না করো তাহলে কিন্তু তুমি আর চুজ করতে পারবে না। অথবা তুমি এটা হয়ে গেল, তুমি স্কুল চুজ করে দিলে, স্কুল চুজ করে স্কুল গিয়ে দেখতেছো এর যে স্কুলটা আমি চুজ করেছি সেটা অনেক ভিতরে, না আমি এখন চেঞ্জ করব অন্য স্কুলে যাব, সেটা কিন্তু হবে না। বোঝা গেল? এবারে দেখো, এবারে কি বলেছে দেখো পরবর্তীতে কি আছে এইখানে দেখো কি বলেছে, নিয়োগপত্র পাওয়ার পর প্রার্থীকে 30 থেকে 60 দিনের মধ্যে নির্দিষ্ট বিদ্যালয়ে যোগদান করতে হবে। মানে তোমরা যখন অ্যাপয়েন্টমেন্ট লেটারটা তোমাদের পাবে তার থেকে 30 থেকে 60 দিন মানে 1 থেকে 2 মাসের মধ্যেই তোমাকে কিন্তু জয়েন করতে হবে। যোগদানের সময় প্রধান শিক্ষক শিক্ষিকা বা টিচার ইনচার্জ কর্তৃক মূল কাগজপত্র যাচাই করা হবে, যেটা সচরাচর হয়েই থাকে। এবারে সুপারিশ বাতিল বা প্রত্যাহার, কখন তোমাদের অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল হবে, যদি তোমরা মিথ্যা মিথ্যা তথ্য প্রদান করে বা জাল নথি জমা দাও তাহলে তোমাদের সুপারিশটা বা তোমাদের যে অ্যাপয়েন্টমেন্ট লেটারটা সেটা কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। ঠিক আছে? এবারে দেখো যেটা নিয়ে বারবার কেস হয়েছে, ওএমআর মামলা হয়েছে, সেটা এবারে এখানে স্পষ্ট করে বলে দিয়েছে। কি বলে দিয়েছে দেখো, যে লিখিত পরীক্ষার ওএমআর শিট প্যানেলের মেয়াদ শেষ হবার 2 বছর পর নষ্ট করা হয়। মানে 2 বছরই ওএমআর শিট গুলো রাখা হবে, তারপর ওএমআর শিট গুলো কিন্তু নষ্ট করে দেওয়া হয়। ওএমআর শিটের স্ক্যান কপি গুলা কি বলেছে, মেয়াদ শেষ হবার 10 বছর পর্যন্ত সংরক্ষিত থাকবে। মেয়াদ শেষ হবার মানে যখনটা প্যানেলটা যতক্ষণ এক্সপায়ার হয়ে যাবে, প্যানেল এক্সপায়ার হয়ে গেলে তারপর 10 বছরই খালি এটা সংরক্ষণ করে রাখবে। কি সংরক্ষণ? স্ক্যান কপিটা সংরক্ষণ করে রাখবে 10 বছর, আর অরিজিনাল যে ওএমআর শিটটা সেটা সংরক্ষণ করে রাখা হবে 2 বছর। 2 বছর পর কিন্তু সেটা নষ্ট করে দেওয়া হবে, স্পষ্টত বলে দিয়েছে 2 বছর পর নষ্ট করে দেওয়া হবে। 2 বছর পর গিয়ে কেউ যদি বলে, বর্তমানে যেটা এখন প্রাইমারি মামলা যেটা চলছে সেরকম যদি হয়, 2 বছর পর গিয়ে কেউ বলে যে আমার ওএমআর শিট দাও, ওএমআর প্রকাশ করো, তাহলে কিন্তু হবে না। ওএমআর শিট গুলা কিন্তু নষ্ট করে দেওয়া হবে 2 বছর পর। আর স্ক্যান কপি গুলা 10 বছর থাকবে, তারপর স্ক্যান কপি গুলা কিন্তু নষ্ট করে দেওয়া হবে। বোঝা গেল? তাহলে এটাই ছিল ইম্পর্টেন্ট জিনিস এই নোটিশটার। তোমরা আরো একদম ডিটেলস এর জন্য কিন্তু তোমরা যে নোটিশটা আছে সেই নোটিশটা তোমরা দেখতে পারো। আর 30 তারিখে এসএসসি যে নোটিশটা প্রকাশ করবে সেখানে কিন্তু আরো ডিটেলস এ সবকিছু লেখা থাকবে। বোঝা গেল? এই রিলেটেড আরো ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো এটাই ছিল আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে থাকে ভিডিওটি অবশ্যই লাইক করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। জয় হিন্দ।